উত্তরা গণভবন এক সময় ছিল জমিদার বাড়ি। সময়ের সাথে সাথে রূপ নিয়েছে এক রাষ্ট্রীয় মর্যাদার কেন্দ্রে। এই প্রাসাদের প্রতিটা দেওয়াল যেন ফিসফিস করে বলে বহু গোপন গল্প। এক একটা কক্ষ যেন ধারণ করে আছে শত বছর পুরনো স্মৃতি, রাজনীতি আর সংস্কৃতির ছাপ। রাষ্ট্রপতিদের আগমন, প্রধানমন্ত্রীর বৈঠক বা বিশিষ্টজনদের পদচারণা, এই সব কিছুর সাক্ষী এই ভবনটি। কিন্তু আমরা কতটুকু জানি এই স্থাপনার পেছনের ইতিহাস? কতটুকু অনুভব করি এর স্থাপত্যের গভীরতা কিংবা এর সঙ্গে জড়িত মানুষের স্মৃতিচিহ্ন? আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি সেই ইতিহাসের ভেতরে, যেখানে রাজনীতি, ঐতিহ্য আর সৌন্দর্য একসাথে মিশে আছে এক মোহময় পরিবেশে। চলো আবিষ্কার করি উত্তরা গণভবন নতুন চোখে, নতুন গল্পে। আপনারা যারা উত্তরা গণভবনে আসতে চাচ্ছেন তারা দেশের যে কোনো প্রান্ত থেকে নাটোর আসুন। নাটোর মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। দীঘাপতিয়া রাজবাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সব বয়সী মানুষ। এর দৃষ্টিনন্দন মূল ফটকের ওপরে রয়েছে ইটালির ফ্লোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি, যা এখনও সঠিক সময় দিচ্ছে, এবং আছে বিশালাকার ঘণ্টা যার ধ্বনি এখনও বহু দূর থেকে শোনা যায়। প্রতি বুধবার দায়িত্বপ্রাপ্ত একজন চাবি ঘোরান। এমনিভাবেই চলছে বছরের পর বছর ধরে। ঘড়িটিতে একবার চাবি দিলে 1 সপ্তাহ চলে। চারিদিকে সুউচ্চ প্রাচীর ও গভীর পরিখা পরিবেষ্টিত রাজবাড়ির ভবনগুলোর মধ্যে রয়েছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, কাচারি ভবন, 3টি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা। পরীক্ষাগুলোতে ফোটে বিভিন্ন জাতের শাপলা ও পদ্মফুল। প্রধান ভবনের সামনে 1854 সালে ব্রিটিশদের নির্মিত 2টি কামান সহ রাজবাড়িতে মোট 6টি কামান রয়েছে। মূল রাজপ্রাসাদে প্রবেশের পথে সিঁড়ির 2 পাশে 2টি কৃষ্ণ মূর্তি ছিল। দর্শনার্থীদের অসতর্কতায় একটি ভেঙে যাওয়ার পর অপরটি ভবনের মধ্যে সংরক্ষণ করা হয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি নাটোর উত্তরা গণভবনে। তো আজকে আমার এই ভিডিওতে নাটোর উত্তরা গণভবনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই যে আমার পিছে দেখুন, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা যদি উত্তরা গণভবনে প্রবেশ করতে চান তাহলে এখান থেকে টিকিট কাটতে হবে, যার মূল্য জনপ্রতি 30 টাকা। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। এইবার আমরা ওই পাশ দিয়ে, যেখানে প্রবেশদ্বার রয়েছে, ওখান দিয়ে প্রবেশ করব। বন্ধুরা, আমরা অলরেডি প্রবেশ করছি এই নাটোর উত্তরা গণভবনে। আর এইখানে যে এখন গেটটি দেখতে পাচ্ছেন, দেখুন ভেতরের গেটটাও দেখতে একই, আবার বাইরের গেটটাও একই রকম। ডিজাইনের সাইডে একটু ডিফারেন্স রয়েছে, বাট মূল যে ইয়েটা সেটা দেখতে
একই রকম। আর আমি এখন যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এটাই কিন্তু উত্তরা গণভবনে ঢোকার একটি মাত্র প্রবেশ পথ। ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি। এটি 2012 সালের 25 অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকেই প্রতিদিন দূর দূরান্তের মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে নাটোরের উত্তরা গণভবন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর নায়েব। রানী ভবানী দয়ারামকে এত বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর করতেন। রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। 1734 সালে প্রায় 42 একর জমির উপর দয়ারাম রায় স্থাপত্য কলার অন্যতম নিদর্শন দীঘাপতিয়া রাজপ্রাসাদটি নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজবংশের রাজাগণ 1710 সাল থেকে 1947 সাল পর্যন্ত রাজ্য শাসন করে। আঠারোশো 97 খ্রিস্টাব্দের 12 জুন ভূমিকম্পে এই প্রাসাদটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় বর্তমান প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদটির দ্বিতীয় তলা রাজার ছেলে সন্তানদের জন্য কুমার প্যালেস হিসেবে ব্যবহার হতো, আর প্রথম তলাতে ছিল জেলখানা। বন্ধুরা, এই কুমার প্যালেসের নিচে যে জেলখানাটি ছিল সেটার কিন্তু প্রবেশ পথ এই একটি। তো এইটাই সেই দরজা যেখানে কয়েদিদের ওই জেলখানাতে প্রবেশ করানো হতো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা আসলে রানীর ঘাট। এই ঘাটেই রানী গোসল করতেন। এই ঘাটটি আসলে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আসলে যখন কোনো ঐতিহাসিক কোনো জায়গায় আসি তখন নানা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায়। আচ্ছা, রানীরা কি কখনো ভেবেছিল যে তারাও হয়তো একসময় থাকবে না, এখন এই জায়গাগুলি পড়ে থাকবে, এই জায়গাগুলোতে আমরা আজকে যে আসছি আজ থেকে 100 বছর পর এই জায়গাতে আবার কে আসবে? তো বন্ধুরা, সত্যি যখন আমি কোনো ঐতিহাসিক কোনো জায়গাতে যাই যেগুলো অনেক দিন আগের, তো সেই জায়গাগুলোতে গেলে আমার এই প্রশ্নগুলো মাথায় আসে। আপনাদের এই প্রশ্নগুলো মাথায় আসে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, সময় চলে যাবে, এই জায়গা সব কিছু এরকমই থাকবে, শুধু আমরা থাকবো না। আজ থেকে হয়তো 100 বছর পর এখানে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, কিন্তু এই জায়গার মতোই থেকে যাবে। বন্ধুরা, উত্তরা গণভবনের ভেতরে একটি জাদুঘর রয়েছে যেখানে রাজা রানীর ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে। তো জাদুঘরে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা করে, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, সেজন্য আমরা ঢুকলাম না। তো আপনারা এখানে আসলে এই জাদুঘরে প্রবেশ করতে পারবেন, জনপ্রতি টিকিট 30 টাকা।
আমরা যখন এখানে প্রথম আসি তখন অনেক রোদ ছিল, এখন সে রোদটা আর নেই, রোদটা পড়ে গেছে। তো আকাশটা একটু মেঘলা, তো সব কিছু মিলাই আজকের এই উত্তরা গণভবনের পরিবেশটা সত্যি অসাধারণ। আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, দেখুন চারিদিকে কি পরিমাণ সবুজ। হ্যাঁ, তার পেছনে দেখুন এইরকম রাজপ্রাসাদ আর চারিদিকে অনেক ফুলের গাছ, যেটি এই উত্তরা গণভবনকে আরও সুন্দর করে তুলেছে। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই একটা বিকেল বা একটা বেলা কাটিয়ে যাবেন এই উত্তরা গণভবনে। ভিডিওতে এখন যে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটির নাম হচ্ছে কাচারি ভবন। এই ভবনটিতে রাজার আমলে খাজনা আদায় হতো। এই ভবনটি ছিল রাজবাড়ির ভেতরের অংশে, কিন্তু মূল অংশের বাহিরে। আমার আজকের ভিডিওতে এই উত্তরা গণভবনের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।